হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি ইকোনমিক্সের একটা চ্যাপ্টার পড়াবো, যেটা হলো ক্লাস 12-এর সেমিস্টার 3-র যারা আছো তাদের অর্থনীতির যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে ডেসক্রাইব করব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি এই চ্যাপ্টারগুলো ওরিয়েন্টেড এমসিকিউ কোয়েশ্চেন নিতে চাও, কোয়েশ্চেন উইথ আনসার, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং তোমরা যদি কিছু ইকোনমিক্সের প্র্যাকটিস সেটও পেতে চাও তাহলেও কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ভার্সানেই কিন্তু তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো আমার কাছে পেয়ে যাবে, যেটার মাধ্যমে তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের যে নোটস ভিত্তিক যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকবে, এমসিকিউগুলো, সেগুলোর আনসারও কিন্তু দেওয়া থাকবে। এবার তোমরা প্র্যাকটিস করে সেই আনসারগুলোকে বিলিয়ে নিতে পারবে। এছাড়াও তোমরা কিছু এক্সট্রা প্র্যাকটিস সেট পেতে পারো, তবে এটার জন্য কিন্তু খুব সামান্য তোমাদেরকে একটা চার্জ দিতে হবে। যারা তোমরা ইন্টারেস্টেড থাকবে তারা তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, তখন আমি তোমাদেরকে বলে দেবো যে এটার জন্য তোমাদেরকে কতটা চার্জ দিতে হবে। তো এবার আমি টপিকে ফিরে আসছি। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেটা হলো জাতীয় আয় সংক্রান্ত বিভিন্ন ধারণা। তো জাতীয় আয় সংক্রান্ত বিভিন্ন ধারণা যখন আমাদেরকে পড়তে হবে, তখন আগে সবার ফার্স্টে আমাদের যে টার্মটা আমরা জানলাম, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, এটা সম্পর্কে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। জাতীয় আয় বলতে বোঝানো হয়ে থাকে একটা দেশের অভ্যন্তরে একটা বছরে বিভিন্ন ধরনের উৎপাদন এবং সেবামূলক কাজ থেকে দেশের অধিবাসীদের যে আয় হয়, সেই সমগ্র আয়ের যোগফলকেই আমরা জাতীয় আয় বলে থাকি। এবার এই জাতীয় আয়কে আমরা কতগুলো ভাগে মাধ্যমে আমরা কিন্তু জাতীয় আয়কে ক্যালকুলেট করতে পারি। প্রথমত হলো জাতীয় আয়কে আমরা উৎপাদনের সমষ্টি বা জাতীয় উৎপাদন হিসাবে দেখাতে পারি। মানে যেটা হলো, কেন এটা জানতে হবে, কেন কি জাতীয় আয় থেকে কিন্তু তোমাদেরকে অনেক নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে, অনেক কিন্তু ছোট ছোট অঙ্ক থাকবে। তো সেই অঙ্কগুলো কিন্তু বিভিন্নভাবে থাকে, একটু ট্রিকি টাইপের অঙ্কও থাকে, কিন্তু জিনিসটা যদি তোমরা খুব ভালো করে বুঝে নাও, আই থিঙ্ক তোমাদের কাছে এই বিষয়টা কিন্তু অনেকটাই সহজ হয়ে উঠবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এটাই বোঝাচ্ছি যে যেটা আমি বললাম যে একটা দেশের একটা বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয়েছে, যেটা উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের বর্তমান যে বাজার মূল্য আছে, সেই বাজার মূল্যের সাথে যত পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়েছে সেই পরিমাণকে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা প্রত্যেকটা দ্রব্যের মোট বাজার দাম পেয়ে যাব। এই বাজার দামকে যদি আমরা যোগ করি তাহলে সেটা জাতীয় আয়। কেন বলবে দামের সাথে আয়ের কি সম্পর্ক? কেন কি এই যে দ্রব্যের যে দাম, সেই দামটা দিয়েই কিন্তু দ্রব্যটা ক্রয় করতে হয়। এবার যে বিক্রেতা, তিনি যে দামে দ্রব্যটা বিক্রি করলেন, মানে বিক্রেতার কি হলো? আয় হলো। ঠিক আছে, তাহলে এই জন্য উৎপাদিত দ্রব্যের যে বাজার দাম, সেই বাজার দামগুলোকে যোগ করলে আমরা জাতীয় আয় পেতে পারি। নেক্সট যেটা আছে আয়ের সমষ্টি, মানে একটা দেশের অভ্যন্তরে থাকা মানুষ, তারা উৎপাদন এবং সেবামূলক কাজ থেকে যে আয়টা করেছে। যেরকম ধরো যখন প্রতি 10 বছর অন্তর অন্তর সেন্সাস হচ্ছে, সেই সময়তে এসে আমাদের বাড়ি বাড়ি এটা জিজ্ঞাসা করা হয় যে কতজন ফ্যামিলি মেম্বার আছেন, কে কী ধরনের কাজ করেন, তাদের ইনকাম কত। তাহলে এই যে কে কী ধরনের কাজের সাথে যুক্ত এবং তাদের আয় কত হচ্ছে, তাহলে আয়শুমারি পদ্ধতিতে আমরা এইভাবে জাতীয় আয় পেতে পারি। এরপরে জাতীয় আয়কে ব্যয়ের সমষ্টি হিসাবে দেখানো হয়। দেখো ব্যয়ের সমষ্টি কেন? কেন কি ধরো আমরা ক্রেতারা যখন বাজার থেকে কোনো দ্রব্য ক্রয় করতে যাই, তো তখন ওই দ্রব্যটা কেনার জন্য আমাদেরকে ব্যয় করতে হয়। এবার আমাদের আয়ের দুটো অংশ থাকে। আমরা সবাই যে আয়টা করি তার দুটো অংশ থাকে, একটা হলো কনজামশনস আর একটা হলো সেভিংস, অথবা ইনকাম ইকুয়াল টু কনজামশন প্লাস ইনভেস্টমেন্ট। আমরা আমাদের আয়টাকে এই দুটো ভাগে ভাগ করে থাকি। তো সেক্ষেত্রে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা আমাদের আয়টা কিন্তু পেয়ে যাব। তো সেই জন্যই বলেছে ব্যয়ের দ্বারাও কিন্তু আয় পাওয়া যেতে পারে। কেন কি আমরা আমাদের আয়কে কী করি? ব্যয়তে কনভার্ট করি। কাজেই প্রত্যেকটা ফ্যামিলির যদি মাসিক ব্যয়গুলোকে যোগ করা হয় তাহলে কিন্তু জাতীয় আয় পাওয়া যেতে পারে।
তাহলে এই তিনটে পদ্ধতির মাধ্যমে প্রধানত উৎপাদনশুমারি পদ্ধতি, আয়শুমারি পদ্ধতি এবং ব্যয়শুমারি পদ্ধতি, এই তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু জাতীয় আয় পরিমাপ করা হয়ে থাকে। এবার জাতীয় আয় সম্পর্কিত আরও কিছু নিউ টার্মস আমাদেরকে জানতে হবে। তো কি কি টার্মস আমাদেরকে জানতে হবে এবার চলো সেগুলো দেখে নিই। তো দেখো এবার জাতীয় আয় সংক্রান্ত যে ধারণাগুলো আমাদেরকে পড়তে হবে, সবার প্রথমে যেটা পড়তে হবে সেটা হলো কি জিডিপি। জিডিপিটা কি? জিডিপি হলো দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য এবং সেবা কার্য, এর যে বাজার দাম সেটাকে আমরা জিডিপি বলে থাকি। সবসময় মাথায় রাখবে জিডিপির সঙ্গে কিন্তু বৈদেশিক ব্যবসা বাণিজ্য একেবারেই যুক্ত নয়। জিডিপি হলো আমাদের দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা কার্য উৎপাদিত হচ্ছে তার যে বাজার মূল্য, অথবা এই দ্রব্য সামগ্রী উৎপাদন বা সেবা কার্য থেকে জনসাধারণ যে আয়টা করে থাকে দেশের অভ্যন্তরে, সেটা হলো আমাদের দেশের জিডিপি। তো জিডিপি কিভাবে ক্যালকুলেট করে? সি প্লাস আই প্লাস জি। সি মানে হলো কনজাম্পশন মানে ভোগ্যদ্রব্য, আই হলো ইনভেস্টমেন্ট, আর জি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে সরকার যে খরচগুলো করে থাকে। এই সমস্ত ক্ষেত্রগুলো থেকে যে খরচটা হয় সেই খরচটাকে প্লাস করলেও আমরা জিডিপি পেতে পারি, বা উৎপাদিত দ্রব্যের বাজার দামগুলোকে যোগ করলেও আমরা জিডিপি পেতে পারি। এরপরে নেক্সট হলো কি জিএনপি। জিএনপি বলতে বোঝাচ্ছে যখন একটা দেশ বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যে যুক্ত থাকে, বৈদেশিক বাণিজ্যের ফলে তার যে লাভ হোক বা ক্ষতি হোক সেটাকে জিডিপি থেকে মাইনাস করতে হয়। ঠিক আছে, মানে এক্সপোর্ট আর ইম্পোর্টের যে ডিফারেন্সটা হচ্ছে সেই ডিফারেন্স করে যদি প্লাসে থাকে তাহলে জিডিপির সাথে সেটা অ্যাড হলে তখন বাড়বে জিএনপি জিডিপির থেকে। আর যদি দেখা যায় বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ফলে দেশের ক্ষতি হয়েছে তাহলে সেক্ষেত্রে জিডিপি থেকে ওটাকে মাইনাস করে দিতে হবে। তো এটা হলো জিএনপি, জিডিপি প্লাস নেট প্রোডাকশন ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে বিদেশ থেকে তোমার যে আয়টা হয়েছে তাহলে সেটাকে আমরা কি করে বার করি? সেটাকে আমরা এই ফর্মুলার মাধ্যমে বার করে থাকি। সি প্লাস আই প্লাস জি, মানে যেটা হলো জিডিপি। এক কথা এটাকে আমরা এখানে জিডিপিও লিখতে পারি, জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এক্সপোর্ট আর ইম্পোর্টকে মাইনাস করতে হয়। এরপরে আসছি এনডিপি, খুব সহজ। যদি আমরা জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বা অবচয় বা অবচিতিকে মাইনাস করি তাহলে আমরা এনডিপি পাই। অবচয় বা অবচিতি বলতে কি বোঝায়? কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে গেলে অনেক সময় সেগুলো বিকল হয়ে পড়ে, খারাপ হয়, তো সেগুলোকে আবার ঠিকঠাক করে তার পূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসা হয়। এর জন্য যে খরচটা লাগে দ্যাট ইজ কনসিডার অ্যাজ দি ডেপ্রিসিয়েশন। তো আমরা কি করছি? জিডিপি থেকে ডেপ্রিসিয়েশনকে মাইনাস করছি, দেন উই উইল গেট দি এনডিপি। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ দি এনএনপি। এনএনপি মিনস কি হচ্ছে? দেখো, জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনকে মাইনাস করলাম, দেন আমরা কি পেয়ে গেলাম? এনএনপি। নেক্সট হচ্ছে কি? এনজিডিপি। এই এনজিডিপি আর আরজিডিপি এই দুটো খুব ভালো করে বুঝে নাও। বলছে যখন আমরা জিডিপি ক্যালকুলেশন করি, আমি বারবার তোমাদেরকে বলছিলাম উৎপাদনশুমারি পদ্ধতিতে যখন জিডিপি ক্যালকুলেট করি, দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন হয়েছে তার সাথে বাজার দামকে মাল্টিপ্লাই করে আমরা যে দামগুলো পাই সেই দামগুলোকে টোটাল প্লাস করলে আমরা জিডিপি পাই। তো এই জিডিপি ক্যালকুলেশনের সময় যে মার্কেট প্রাইসটা ধরা হচ্ছে, যদি কারেন্ট ইয়ার মার্কেট প্রাইস ধরা হয় জিডিপি ক্যালকুলেশনের সময়, তাহলে যে জিডিপিটা পাই সেটা হলো রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর সরি যদি কারেন্ট ইয়ার হয় তাহলে সেটা হলো এনজিডিপি। হ্যাঁ, কারেন্ট ইয়ার প্রাইস দিয়ে গুণ করেছি। আর যদি বেস ইয়ার হয়, মানে একটা আমরা জানি যে অনেক সময় দ্রব্যের দাম নির্ধারণের জন্য আমরা পূর্ববর্তী কোনো একটা বছরকে ভিত্তি বছর বা বেস ইয়ার ধরে নিতে পারি। সাপোজ 2025-এর জিডিপি ক্যালকুলেশনের সময় যদি আমরা 2020-কে বেস ইয়ার ধরে নিই, তাহলে 2020-তে ওই প্রোডাক্টগুলোর যে প্রাইস ছিল সেই প্রাইস দিয়ে যদি কারেন্টলি আমরা প্রোডাক্টগুলোকে মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো, দিস ইজ কল্ড দি রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, বেস ইয়ার প্রাইস দিয়ে গুণ করা হলো। এইবার নেক্সট আমরা কি পাচ্ছি?
বলছে যে পার ক্যাপিটা ডোমেস্টিক প্রোডাক্টটা কি, জিডিপিকে জনসংখ্যা দিয়ে ভাগ করে দিয়েছি। জিডিপি যা ছিল, টোটাল পপুলেশন যা আছে সেটাকে দিয়ে ডিভাইড করে দিলে আমরা মাথাপিছু উৎপাদন পেয়ে যাই। ছোটোবেলা থেকেই এই অঙ্কগুলো করে আসছি যে এত পরিমাণ অর্থ রয়েছে, এতজন মানুষ রয়েছে, তাহলে সবাই কত কত করে পাবে ইকুয়াল ডিভিশন হলে। তো তাহলে সেটাই জিডিপিকে পপুলেশন দিয়ে ডিভাইড করে দিলে পার ক্যাপিটা ডোমেস্টিক প্রোডাক্ট পেয়ে যাই। এরপরে বলছে কি নমিনাল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমরা যখন জিএনপি ক্যালকুলেট করি সেই সময় যদি আমরা কারেন্ট ইয়ার প্রাইস দিয়ে, কারেন্ট ইয়ার ফার্স্টেরটা পড়েছিলাম জিডিপির ক্ষেত্রে, কারেন্ট ইয়ার প্রাইস দিয়ে করলে কারেন্ট ইয়ার প্রাইস দিয়ে করলে হচ্ছে এনজিডিপি, আর বেস ইয়ার দিয়ে করলে হচ্ছে রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেরকম জিএনপি ক্যালকুলেশনের সময় যদি আমরা কারেন্ট ইয়ার প্রাইস দিয়ে ক্যালকুলেশনটা করি তাহলে আমরা নমিনাল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাই। আর যদি রিয়েল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পেতে হয় তাহলে যখন আমরা জিএনপি ক্যালকুলেট করব সেই সময়তে যদি আমরা বেস ইয়ার দিয়ে জিএনপি ক্যালকুলেট করি দেন আমরা রিয়েল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাবো। ঠিক আছে, তো এটাই হলো জাতীয় আয় সংক্রান্ত কিছু ধারণা আজকে আমি তোমাদেরকে বলে দিলাম। এগুলোর ওপর কিন্তু অনেকগুলো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে, অনেক অঙ্ক করতে হবে। নেক্সট ভিডিওতে আমি সেই অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো, কিন্তু অঙ্কগুলো করার আগে সবার ফার্স্টে তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা খুব জরুরি। তো এটা বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করে দিও, কমেন্ট করো তোমরা কিছু জানতে চাও কি না। আর অবশ্যই তোমরা কিন্তু বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। আজকে এখানেই শেষ করছি, টাটা।